আজকে আমরা গত ক্লাসে পড়ে আসা প্রাবল্যর সূত্রগুলো কাজে লাগিয়ে কিছু প্রাবল্যের লব্ধির ম্যাথ করব। তো এখানে কি দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজের দুইটা বাহুর কৌণিক বিন্দুতে, অর্থাৎ দুইটা কৌণিক বিন্দুতে আমার কি রাখা আছে, দুইটা চার্জ রাখা আছে, একটা হচ্ছে 5 কুলম আর একটা -7 কুলম। ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, যেহেতু প্রতিটা বাহুর মান সমান। সি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত সেটা হিসাব করতে বলা হয়েছে। তো আমরা যদি সি বিন্দুতে লব্ধি প্রাবল্য হিসাব করতে চাই তাহলে কি করব, 5 কুলম্বের জন্য সি বিন্দুতে একটা প্রাবল্য বের করব, -7 কুলম্বের জন্য সি বিন্দুতে একটা প্রাবল্য বের করব, দেন দুইটা প্রাবল্য যদি আমার কাছে থাকে, দুইটা প্রাবল্যের দেন লব্ধি আমরা করব। প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, সো ভেক্টরের নিয়মে লব্ধি করতে হবে। তো 5 কুলম্বের জন্য সি বিন্দুতে যদি প্রাবল্য বের করতে চাই, 5 কুলম থেকে সি বিন্দুটা কত দূরে আছে? 5 মিটার দূরে আছে। সো আমার ফর্মুলা জানি ই এর, যার জন্য প্রাবল্য বের করতে হয়, যেমন এখানে আমি 5 কুলম্বের জন্য প্রাবল্য বের করছি সি বিন্দুতে, তাহলে আমার ফর্মুলা চলে যাবো 1/4πε0 Q1/r² এর ফর্মুলাটাতে। Q1 এর ভ্যালু হচ্ছে আমার 5 কুলম, আর দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে আমার 5 মিটার। তাহলে 5 মিটার দূরত্ব যদি আমি বসাই, তাহলে আমি এই জায়গাটার মধ্যে কি পেয়ে যাব? E1 পেয়ে যাব। E1টা আমার কত আসছে? 1.8 × 10⁹ নিউটন পার কুলম। তাহলে আমরা প্রাবল্যের মানটা পেয়ে গেলাম। আবার -7 কুলম্বের জন্য আমরা কিন্তু সি বিন্দুতে প্রাবল্য বের করতে পারবো। তো একটু বলে রাখি, আমাদের প্রাবল্যের এই মান বের করার সাথে সাথে একটা কাজ করে ফেলতে হবে, সেটা হচ্ছে প্রাবল্যের দিকটাও বের করে ফেলতে হবে। তো প্রাবল্যের দিকটা কোন দিকে হবে একটু দেখো তো। 5 কুলম সিস্টেমের চার্জ, এটা পজিটিভ। সো এটা যদি পজিটিভ হয় তাহলে এই বিন্দুতে প্রাবল্যর দিকটা হবে বহির্মুখী। আমি বলেছি সিস্টেমের চার্জ যদি পজিটিভ হয় তাহলে প্রাবল্যের দিক হয় বহির্মুখী, আগের ভিডিওতে এটা দেখে এসেছি আমরা। সো এই ক্ষেত্রে দিকটা তাহলে কি হবে? এসি বরাবর। তার মানে E1 প্রাবল্যের মানটা হচ্ছে এত, আর দিকটা হচ্ছে বহির্মুখী। এবার আমি আসি এরপরে -7 কুলম্বের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করবো। সো -7 কুলম চার্জটা থেকে সি বিন্দুটা কত দূরে আছে? 5 মিটার দূরে আছে। সো একইভাবে ফর্মুলা যদি বসাই, U2 = 1/4πε0 Q1/r²। এখানে Q1 দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে না যে প্রথম চার্জ দ্বিতীয় চার্জ, এখানে Q1 দিয়ে সিস্টেমের চার্জ বোঝানো হচ্ছে। তো এই ঘটনাটার জন্য সিস্টেমের চার্জ ছিল 5 কুলম, এই ঘটনাটার জন্য সিস্টেমের চার্জ হচ্ছে -7 কুলম। তবে আমি বলে রাখি, আমরা সিস্টেমের চার্জ বা এইগুলোর মান যখন বসাবো প্রাবল্যের ফর্মুলায়, তখনও কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেন শুধু মানটা নিয়ে বসাই। মানে -7 কুলম থাকলেই এখানে -7 লিখে দিব না, বরং 7 লিখব। কেন? আমি বলেছি এই মাইনাস প্লাস এগুলো আসলে ভেক্টরের ক্ষেত্রে ভূমিকা রাখে ডিরেকশনটা যেহেতু আমরা এরকম করে বলেই দিব, তাই আমরা যেন এখানে মাইনাসটা না ইউজ করি। কারণ মাইনাসও দিলা আবার ডিরেকশনও লিখে দিলা, তাহলে কিন্তু জিনিসটা উল্টে যায়। মানে যদি লেখো বন্দুকের পশ্চাৎবেগ, তাহলে কিন্তু মাইনাস দিতে হয় না, ওই ঠিক ছোটোবেলার কনসেপ্টের মতন। তাই আমি সাজেস্ট করব, বলের সূত্রগুলোতে, প্রাবল্যের সূত্রগুলোতে চার্জের মান যদি মাইনাস থাকেও, তুমি মাইনাস না লিখে প্লাস লিখবা। প্লাস লিখে মানটা লেখার পরই তুমি দিকটাও লিখে দিবা, তাহলেই ভালো হয়। তো আমরা মাইনাসটা না লিখে শুধু 7 লিখলাম, তাহলে 9 × 10⁹ × 7/5²। তো এটার ভ্যালু যদি হিসাব করি, ভ্যালুটা কত আসে? 2.52 × 10⁹ নিউটন পার কুলম। তাহলে এটার দিকটা কোন দিকে? এখানে চার্জটা আমার নেগেটিভ চার্জের জন্য আমরা জানি কোনো বিন্দুতে প্রাবল্যের দিক হয় ওই চার্জটা থেকে ওই বিন্দুর সংযোগ সরলরেখার অন্তর্মুখী। সো আমার প্রাবল্যের দিকটা হবে কোন দিকে? অন্তর্মুখী। দ্যাট মিনস এই CB বরাবর। সো E2 যদি আমার হয়ে থাকে প্রাবল্য, সো E2 প্রাবল্যর দিকটা হচ্ছে CB বরাবর। তাহলে আমরা দুইটা প্রাবল্য জানি, দুইটা প্রাবল্যের দিকও জানি। তো আমাদের এখন যেটা করতে হবে, দুইটা প্রাবল্যকে লব্ধি করে একটা প্রাবল্যে নিয়ে আসতে হবে। সো দুইটা প্রাবল্যকে লব্ধি করতে চাইলে আমাদের লব্ধির ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি? E net = √E1² + E2² + 2E1E2 cos α, মানে ভেক্টরের লব্ধির সূত্রটা। R = √P² + Q² + 2PQ cos α মতনই। সো আমাদের দেখো এখানে একটা আলফা টার্ম আছে, সেটা আমাদের লাগবে। আলফাটা কি? এই দুইটার মধ্যবর্তী কোণ। তো এই দুইটার মধ্যবর্তী কোণ ঠিক বলেও আমরা এরকম টাইপেরই একটা ম্যাথ করেছিলাম। সো ওখানেও আমরা দেখেছিলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি, রাইট? আমরা বলেও ঠিক একইভাবে করেছিলাম। সো আমরা যদি 120 ডিগ্রি বসাই, ভ্যালুগুলো হিসাব করলে সবগুলো E1 বসিয়ে দিলাম, E2 বসিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু E-নেটটা যেটা আলফা বসিয়ে দেওয়ার মাধ্যমে আমি E-নেটটা পেয়ে যাচ্ছি 2.248 × 10⁹ নিউটন পার কুলম আসছে হিসাব করে। তো এখন এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু দেখি,
তো এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু দেখি, আমাদের লব্ধি প্রাবল্যের মানটা তো বের করে ফেলেছি, আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা কি লব্ধি প্রাবল্যের দিকটা লাগবে, রাইট? সো লব্ধি প্রাবল্যের দিকটা যদি আমি বের করতে চাই তাহলে আমার আগে একটু এঁকে নিতে হবে। সো আমি এই আঁকার ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তা অবলম্বন করতে বলেছি। আমি বলেছি যে আঁকার সময় তোমরা খেয়াল রাখবে E1 E2 কার দিক বরাবর আঁকবে, যেটা বড় সেটার দিক বরাবর একটু আঁকতে হবে। সো এখানে E1 E2 এর মধ্যে কোনটা বড়? E1 E2 এর মধ্যে দেখা যাচ্ছে যে E2 জিনিসটা আমাদের বড়। সো আমি E2 দিক করে একটু ই নেটটা আঁকবো। সো আমি লব্ধির দিক আঁকার ক্ষেত্রে আমি ই নেটটা E2 এর দিক করে একটু আঁকলাম। ই নেটের দিকটা আমাদের কোণের মাধ্যমে প্রকাশ করতে হবে। সো কোণের মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে আমি দুইটা অপশন পাচ্ছি, আমি E1 এর সাথে কোণ বের করতে পারি, E2 এর সাথে কোণ বের করতে পারি। আমি বলের ক্লাসটাতেও বলেছিলাম যে ত্রিভুজের বাহুর সাথে কোণ বের করাটা ওয়াইজ, তাই আমরা ই নেটের কোণটা বের করব E2 এর সাথে। সো ই নেটের কোণটা আমি E2 এর সাথে যদি বের করি তাহলে লব্ধির দিকটা আমি লিখব, সূত্রটা কেমন হবে? সূত্রটা হবে tan θ = E1 sin α ডিভাইড বাই E2 + E1 cos α। কারণ আমরা এখানে লব্ধিটা আসলে কার সাথে বের করছি? লব্ধিটা আসলে বের করছি E2 এর সাথে। সো E2টাকে আমি সিঙ্গেল রাখবো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। আমি এরকম একটা কনসেপ্ট শিখিয়েছিলাম। সো এইটা আমি E2কে সিঙ্গেল রাখলে আসলে থিটাটা রিপ্রেজেন্ট করবে কার মধ্যবর্তী কোণ? E2 আর ই নেটের মধ্যবর্তী কোণ। তো এই সূত্রটাতে E1 জানি, আলফা জানি, E2 জানি, রাইট? সব কিছু জানি যে E1 E2 আলফা। তো আমরা যদি এগুলো বসিয়ে দিলে আলটিমেটলি আমার কাছে থিটাটা চলে আসছে। থিটাটা কত আসছে? 43.897 ডিগ্রি। তাহলে এভাবে কিন্তু আমরা প্রাবল্যের মান, প্রাবল্যের দিক বের করে ফেলতে পারি। তো এটা গেল একটা প্রবলেম। এবার আমি আসি একটা প্রবলেমে। এটি একটু ইন্টারেস্টিং প্রবলেম। কেন? প্রবলেমের প্রশ্নগুলো পড়লে তুমি বুঝতে পারবে। দেখো, দুইটা চার্জ আছে, 5 কুলম্ব আর -7 কুলম্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তো জানতে চাওয়া হয়েছে কোথায় প্রাবল্য মান সমান, প্রথম প্রশ্ন আকারে। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোথায় প্রাবল্য সমান। তৃতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোথায় এর উপরে লব্ধি প্রাবল্য শূন্য। দেখো তো, প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা বলতে গেলে একই না, তবে এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা, আবার এই দুইটা প্রশ্নের উত্তরও কিন্তু আলাদা। সো অনেকেই কিন্তু আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করি না, বাট এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের পুরো দুইটা প্রশ্নই কিন্তু ভিন্ন ভিন্ন অ্যান্সার বিশিষ্ট। আমরা যখন করব তখন দেখতে পাবো। সো আমি একটু তফাৎটা আগে বলি। আমাদের আসলে এখানে কি বের করতে হবে? একটা পয়েন্ট বের করতে হবে, রাইট? পয়েন্ট বের করতে হবে, যেই পয়েন্টে প্রাবল্যের মান সমান। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নেও আমাদের একটা পয়েন্ট বের করতে হবে যেখানে প্রাবল্য সমান। তৃতীয় প্রশ্নেও আমার একটা পয়েন্ট বের করতে হবে, মানে আমরা সব জায়গায় হচ্ছে একটা পয়েন্ট বের করব। সো আমাদের প্রথম প্রশ্নটা আসলে বলে দেওয়া আছে যে প্রাবল্যের মান সমানগুলো কোথায়। খেয়াল রাখো, প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্যের মানও আছে, দিকও আছে। দ্বিতীয় প্রশ্নে প্রাবল্যের মান আর দিক দুইটাই সমান কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে। আর প্রথম প্রশ্নে শুধু মান সমান হলেই হলো, দিক একই দিকে হয়েছে প্রাবল্য দুইটার নাকি দিক বিপরীত দিকে হয়েছে ওইটা কোনো ম্যাটার করে না। কারণ প্রাবল্য আসবে দুইটা, কোনো একটা পয়েন্টে ওর জন্য একটা প্রাবল্য আসবে, ওর জন্য একটা প্রাবল্য আসবে। ওই দুইটা প্রাবল্যের মান যেই পয়েন্টগুলোতে সমান সেটাই আমার 1 নম্বরের অ্যান্সার। তার মানে প্রথমটার ক্ষেত্রে মান সমান হলেই হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে মান সমান এবং সাথে সাথে দিকও সমান হতে হবে। কারণ ভেক্টর প্রাবল্য সমান বলতে বোঝানো হচ্ছে ভেক্টর সমান কোথায়, মানে দুইটা প্রাবল্যের মানও সমান, দিকও সমান কোথায় সেটা। আর তৃতীয় প্রশ্নটা বলে দেওয়া আছে যে কোথায় এর উপরে লব্ধি প্রাবল্য শূন্য। লব্ধি প্রাবল্য শূন্যর অর্থ কি? লব্ধি প্রাবল্য শূন্যর অর্থ হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে প্রাবল্য দুটার মান সমান থাকবে আর দিক বিপরীত থাকবে। চিন্তা করে দেখো বন্ধুরা, কোনো একটা পয়েন্টে যদি দুইটা ভেক্টর রাশি কাজ করে, দুইটা বিপরীত দিকে কাজ করে, আর দুইটার মান যদি একই থাকে, তাহলেই তো ওই পয়েন্টে ভেক্টর দুইটার ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে যাবে। কেন? কারণ একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেবে, তার মানে লব্ধি শূন্য হয়ে যাবে। সো আমাদের প্রশ্নগুলোর মধ্যে তফাৎটা বোঝানো গেল। এখন চলো প্রবলেমটা করে ফেলি। তো আমরা প্রথম প্রবলেমটাতে যদি শুরু করি, কোথায় প্রাবল্য মান সমান বের করতে চাই। সো আমাদের প্রথমেই আগে ধরে নিতে হবে, ধরে নিলাম আমার এই ক্ষেত্রে -7 কুলম্ব, মানে বি বিন্দু থেকে x মিটার ডানে সি বিন্দুটাতে ধরে নিলাম আমাদের কি হচ্ছে প্রাবল্যের মান সমান আসছে, এটা ধরে নিব প্রথমে। তারপরে আমরা যেটা করব, 5 কুলম্বের জন্য একবার সি বিন্দুতে প্রাবল্য বের করব, -7 কুলম্বের জন্য একবার সি বিন্দুতে প্রাবল্য বের করব। সো 5 কুলম্বের জন্য সি বিন্দুতে যদি প্রাবল্য বের করি, ফর্মুলা কি আসবে? E1 = 1/4πε0 Q1/r²। আর এটার যদি আমরা লিখি তাহলে 9 × 10⁹ Q1 এর জায়গায় 5 কুলম্বের জন্য যেহেতু বের করছি তাই 5 কুলম্ব হচ্ছে সিস্টেমের চার্জ 5। আর দূরত্ব কত? 5 কুলম্ব থেকে সি বিন্দুর। সো দূরত্ব হচ্ছে 10 আর x, সো 10 + x²। সো মান বের করার সাথে সাথে এখানে কিন্তু খেয়াল রাখো, মানটা আমরা সরাসরি ভ্যালু আকারে পাচ্ছি না, মানটা পাচ্ছি বরং কি আকারে? আমরা একটা x এর রাশিমালা আকারে পাচ্ছি। সো আমরা এই
সূত্রটা লেখার সাথে সাথেই আমরা দিকটাও লিখে ফেলবো। 5 কুলম চার্জটা পজিটিভ চার্জ, আর সি বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে চাই। আমরা জানি পজিটিভ সিস্টেমের চার্জের জন্য প্রাবল্যের দিক হয় সংযোগ সরলরেখা বরাবর বহির্মুখী। তার মানে এটার দিকটা কোন দিকে হবে? ইউয়ানের বাইরের দিকে, রাইট? সো আমরা বাইরের দিকে এঁকে ফেললাম এসি বরাবর। -7 কুলম্বের জন্য আমি সি বিন্দুতে আবার কি করব? প্রাবল্য বের করবো। সো E2 = কি 1/4πε0 Q1/r²। সো আমার এই ক্ষেত্রে 1/4πε0 এর ভ্যালু কত? 9 × 10⁹ Q1/r²। Q1 এর জায়গায় আমরা বসাবো 7। কেন? আমরা -7 কুলম্বের জন্য এই পয়েন্টটা বের করছি। সো -7 না বসিয়ে আমরা বসাবো 7। কেন 7 বসাবো? কারণ আমি বলেছি প্রাবল্যর দিকটা আমরা ভাষায় লিখে দিব, আর যখন আমরা ভ্যালু হিসাব করব তখন যেন শুধু পজিটিভগুলোই রাখি। তো 9 × 10⁹ 7, মধ্যবর্তী দূরত্ব x দেখে x²। এখন এটা তো সিস্টেমের চার্জ এই ক্ষেত্রে। সো সিস্টেমের চার্জ যদি মাইনাস হয় তাহলে প্রাবল্যের দিকটা সি বিন্দুতে কোন দিকে হবে? অন্তর্মুখী। তার মানে প্রাবল্যের দিকটা হবে বাম দিকে, দ্যাট মিনস সিবি বরাবর। সো আমি দুইটা প্রাবল্য সরাসরি মান জানিনি, এক্সের মাধ্যমে জেনেছি, এক্সের মাধ্যমে লিখে রেখেছি। আর এই দুইটা প্রাবল্যের এখন লব্ধিতে এই দুইটা প্রাবল্য এখন সমান কোথায় সেটা আমরা যাচাই করব। সো আমাদের শর্ত অনুসারে দেওয়া আছে E1 = E2 কোন জায়গায়? প্রথম প্রশ্নে সেটাই জানতে চাওয়া হয়েছে, মানে E1 এর মান E2 এর মান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে কিন্তু E1 ভেক্টর = E2 ভেক্টর কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে, আর প্রথম প্রশ্নে আসলে E1 = E2 কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা E1 = E2 কোথায়, চলো আমরা হিসাব যদি করি, তাহলে E1 এর ভ্যালু E2 এর ভ্যালু এক্স এর মাধ্যমে যেগুলো আমরা জেনেছি আগের পেজে সেগুলো আমরা লিখে ফেললাম। জাস্ট আগের পেজটা থেকে E1 এর ভ্যালুটা, E2 এর ভ্যালুটা, মানে এই ভ্যালুগুলা যদি আমরা লিখে ফেলি তাহলে দেখো অনেকগুলো টার্ম কিন্তু আমার কাটাকাটি চলে যায়। সো এর জন্যই আমি প্রথমে কোনো হিসাব করিনি, কারণ অনেকগুলো টার্ম কাটাকাটি চলে যায়। 9 × 10⁹ এর সাথে 9 × 10⁹, আবার এখানে 5/10 + x² থাকবে, এখানে 7/x² থাকবে। সো এখন এটাকে আমরা কি করব না, রুট করব না, রুট না করে বরং পক্ষান্তর করব। রুট করলে আমার একটা ঘাত কমে যাবে, আমার অ্যান্সার একটা কমে যাবে, তো এটা আমরা চাই না। সো আমরা রুট না করে পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার ক্ষেত্রে এই যে 10 + x² আছে, 10 + x² কে আমরা সূত্রে ভাঙালাম, a + b² সূত্রে ভাঙালাম, a + b² সূত্রে ভাঙিয়ে 7 এর সাথে গুণ করলাম। তাহলে এই জিনিসটা পাবো এক পাশে, আর এই জিনিসটা পাবো এক পাশে। পরবর্তী 5x² কে যদি আমি এ পাশে নিয়ে আসি, এ পাশে নিয়ে আসলে আমি এরকম একটা কিছু পাবো। এখন ক্যালকুলেটরে দ্বিঘাতী সমীকরণের যে সমাধান আছে, দ্বিঘাতী সমীকরণের সমাধান যদি আমরা করে ফেলি, দ্বিঘাতী সমীকরণের সমাধান নিয়ে আলাদা ক্লাস দিব আমি, মানে শুধু ক্যালকুলেটর টেকনিকের উপরে। সো ক্যালকুলেটরের সমাধান ক্লাস ক্যালকুলেটর সমাধান যদি আমরা করতে পারি, বা তো ইনাফ অলরেডি 10 মিনিট স্কুলে অনেক ভিডিও আছে এই নিয়ে, বা অন্যান্য চ্যানেলের জন্য ভিডিও আছে এই সমাধান নিয়ে, সো সেগুলোও দেখতে পারো তোমরা। সো আমরা এই এক্সের ভ্যালুটা হিসাব করে ফেলতে পারি, জাস্ট এই লাইন থেকে এই লাইন ক্যালকুলেটর বসালেই চলে আসবে। তো আমার এই যে এই দুইটা পয়েন্ট আসলে কোথায় কোথায় আছে? আমরা ধরেছিলাম বি বিন্দু থেকে x মিটার ডানে, আসলে এগুলো কোথায় আছে? বি বিন্দু থেকে x মিটার বামে। তার মানে একটা পয়েন্ট এখানে কোথাও হবে, 5.419, যেটা আরেকটা পয়েন্ট এইখানে কোথাও হবে, ঠিক আছে? সো আমরা তাহলে এই দুইটা যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টই অ্যাকচুয়ালি E1 আর E2 সমান হচ্ছে। তার মানে আমার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু রেডি। সো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এই দুইটা পয়েন্টই যথাক্রমে। তো তুমি ভাষায় বলে দিলে এভাবে বলবে যে বি বিন্দু থেকে 5.419 মিটার বামে ও 64.58 মিটার বামের দুইটা বিন্দুতে প্রাবল্যের মান সমান আসবে। এবার আমি চলে আসি এরপরে। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা আর 3 নম্বর প্রশ্নটা যদি করতে চাই, তাহলে বেসিক্যালি আমাদের প্রথম প্রশ্নটা যেটা ছিল, অর্থাৎ কোথায় প্রাবল্য মান সমান, ওই প্রশ্নটা করেই আসতে হতো। মানে ওই সলভটা যদি তোমাকে প্রশ্নের দ্বিতীয়টাও জানতে যেত, তাহলে প্রথমটা করেই আসতে হতো। মানে প্রথমটা করে এই পর্যন্ত আসতে হতো, জাস্ট আমরা যেটা করেছি প্রথমটার ক্ষেত্রে। তারপরে 2 নম্বর প্রশ্ন আর 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে অ্যাপ্রোচ নেওয়া যায়। সো 2 নম্বর প্রশ্ন আর 3 নম্বর প্রশ্ন বেসিক্যালি কিছুই না, প্রথম প্রশ্নটা করার পরে আমাদের খালি আঁকাটা বাকি। সো আমরা আঁকার পরেই আসলে 2 নম্বরের উত্তর কোনটা, 3 নম্বরের উত্তর কোনটা সেটা জানতে পারবো। সো আমরা যদি -5.419, অর্থাৎ যেহেতু আমরা ধরেছিলাম বি বিন্দু থেকে x মিটার ডানে, আসলে মাইনাস আসছে, মানে বি বিন্দু থেকে আসলে 5.419 মিটার বাম দিকে, ঠিক আছে? x = মানে কি, আসলে ডানে না, বাম দিকে আছে। সো আমরা প্রথম পয়েন্টটা যদি দেখি, তাহলে এটা কি 5.419 মিটার বামে, এটা হতে পারে সি বিন্দু। আবার আরেকটা যেটা, সেটা হচ্ছে 64.58 মিটার বামে। সো এই দুই বিন্দুতেই 5 কুলম আর 7 কুলম, যে -7 কুলম যে প্রাবল্য তৈরি করবে সেই প্রাবল্যের মান সমান। এখন প্রশ্ন হলো দিক নিয়ে। আমাদের এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নে আসলে মানও সমান হতে হবে, দিকও সমান হতে হবে। চলো তো দেখে নিই এখানে মান সমান হওয়ার সাথে সাথে দিক সমান হচ্ছে কি না। তো আমরা 5 কুলমের জন্য একবার এই বিন্দুতে প্রাবল্যের দিক বের করব, -7 কুলমের জন্য একবার এই বিন্দুতে প্রাবল্যের দিক বের করব। 5 কুলমের জন্য এই বিন্দুতে প্রাবল্যের দিক যদি বের করি, তাহলে এটা কোন দিকে কাজ করছে? ডান দিকে।
কারণ আলটিমেটলি 5 কুলম্ব সিস্টেমের চার্জ এটা পজিটিভ যদি হয় তাহলে এই বিন্দুতে যে কোনো বিন্দুতে আমরা জানি সিস্টেমের চার্জ পজিটিভ হলে প্রাবল্যের দিক হয় বহির্মুখী, তো বহির্মুখী এঁকে ফেললাম। -7 কুলম্বের জন্য এই বিন্দুতে যদি প্রাবল্য বের করি, এটা সিস্টেমের চার্জ মাইনাস হলে এই বিন্দুতে প্রাবল্যের দিক হবে অন্তর্মুখী মানে তাদের সংযোগ সরলরেখার অন্তর্মুখী, দ্যাট মিনস ডান দিকেই। এখানে বলে রাখি E1 আর E2 মান কিন্তু সমান, অ্যারোগুলো জাস্ট তফাৎ করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু বেসিক্যালি অ্যারোগুলো কিন্তু একটা আরেকটার সাথে উপরেই থাকবে। তো E1 আর E2 দুইটার মানও সমান, দিকও সমান এই পয়েন্টটার জন্য। তার মানে এটাই কি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর না? সো দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু চলে আসলো। দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু -5.419 মিটার। এবার সেই তৃতীয় প্রশ্নের ব্যাপারটা, যেটা তৃতীয় প্রশ্নের জন্য যদি আমি এই পয়েন্টটাতে খেয়াল করি, এই পয়েন্টটাতে দেখো 5 কুলম্ব এই পয়েন্টে প্রাবল্য তৈরি করবে কোন দিকে? 5 কুলম্ব পজিটিভ চার্জ। সো আমার দিক 5 কুলম্ব পজিটিভ চার্জ হওয়ার কারণে এই বিন্দুতে আমার প্রাবল্যের দিক হবে কোথায়? বহির্মুখী। সো বহির্মুখী আমি এঁকে ফেললাম E1। -7 কুলম্ব নেগেটিভ চার্জ। সো এই বিন্দুতে যেহেতু নেগেটিভ চার্জ আমরা জানি, সিস্টেমের চার্জ যদি নেগেটিভ হয় তাহলে প্রাবল্যের দিক হয় অন্তর্মুখী, তার মানে এটা সংযোগ সরলরেখা অন্তর্মুখী, দ্যাট মিনস ডান দিকে কাজ করবে। তাহলে দেখো তো বন্ধুরা, এই পয়েন্টে প্রাবল্য দুইটা E1 আর E2 মান সমান আর দিক বিপরীত। তার মানে এখানে কি আদৌ কোনো লব্ধি থাকবে না কিন্তু, কারণ একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে একটা প্রশ্নের মাধ্যমেই কিন্তু আমরা অনেকগুলো জিনিস জেনে গেলাম। তো খেয়াল রাখা জরুরি আমাদের প্রশ্নগুলো পড়ে আমরা যেন শুরুতে অ্যান্সার করার ক্ষেত্রে জেনে নিই যে আমাদের অ্যাকচুয়ালি কী ধাপ করতে হবে, কোথায় প্রাবল্য সমান হলে আমাদের আঁকা পর্যন্ত করতে হবে, মানে এই জিনিসগুলো করতে হবে, আর কোথায় প্রাবল্য মান সমান হলে আমরা কিন্তু শুধুমাত্র এই যে এক্সের ভ্যালুগুলো বের করে হিসাব করে দিলেই হয়ে যেত। সো প্রশ্নগুলোর মধ্যে কিন্তু ভাষাগত তফাৎ খুবই সামান্য, কিন্তু অ্যান্সারে কিন্তু তফাৎ আসে। ইনফ্যাক্ট তোমাকে পরীক্ষা হলে নাম্বারও কিন্তু কম বেশি হবে জাস্ট এই জিনিসগুলো না করার কারণে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।